হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আমরা আগের ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে ম্যাথামেটিক্সের উপরে যে এসএলএসটি নিয়েছিল তার কোশ্চেন নাম্বার 1 থেকে 25-এর সলিউশনগুলো তোমাদেরকে দেখিয়েছি, যেখানে তোমাদের অনেকেরই দেখলাম গ্রুপে যারা আছো আমার চ্যানেলটার, যে কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন নাম্বার 16 নিয়ে ছোটোখাটো কিছু ডাউট থেকে গেছে। যদিও কিছু আমি কনফিউশন রেখেছিলাম, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো প্রথমে সেই কোশ্চেন দুটোর ডাউটগুলো একটু ক্লিয়ার করে দিই, তারপর আমরা আজকে আরও কিছু কোশ্চেন তারপর থেকে অর্থাৎ 25-এর পর থেকে আমরা সমাধান করব। তো ভিডিওটি সম্পূর্ণটা দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই পারলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে সেই কোশ্চেন নাম্বার 8 দিয়ে শুরু করছি। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 8টা কি বলেছিল, দ্য কোয়াড্রেটিক ফর্ম y1 স্কোয়ার প্লাস 2y2 স্কোয়ার প্লাস 2y3 স্কোয়ার প্লাস 2y1 y2 মাইনাস 4y2 y3 মাইনাস 2y3 y1 ইজ কী হতে পারে বলছে। অপশান এ পজিটিভ ডেফিনিট, অপশান বি পজিটিভ সেমি ডেফিনিট, অপশান সি ইনডেফিনিট আর অপশান ডি হচ্ছে নেগেটিভ ডেফিনিট। মানে আগের ভিডিওতে অলরেডি করে দেখিয়েছি এটা হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিট হবে, কিন্তু তোমাদের অনেকের ডাউট ছিল, তাই আমি এটাকে অন্য একটা প্রসেসের সাহায্যে করার চেষ্টা করছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারবে। তো এই যে কোয়াড্রেটিক ফর্ম থেকে যে আমি সিমেট্রিক যে ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড যে সিমেট্রিক ম্যাট্রিক্সটা ফর্ম করেছিলাম, আশা করি তোমরা দেখেছো। না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখো, এই ম্যাট্রিক্সটা তোমরা ফর্ম করতে পারবে। তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। এবার এই ম্যাট্রিক্সের উপর আমরা কী করবো বলো তো, কংগ্রুয়েন্স অপারেশন অ্যাপ্লাই করব। কংগ্রুয়েন্স অপারেশন অ্যাপ্লাই করার পর আমি এটাকে নর্মাল ফর্ম কী করব, ট্রান্সফর্ম করব, মানে নর্মাল ফর্মে এটাকে বানাবো। নর্মাল ফর্ম বানানোর পর যদি দেখি যে ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি প্রত্যেকেই যদি 1 অথবা 0 হয় তাহলে বলবো এটা পজিটিভ সেমি ডেফিনিট। যদি প্রত্যেকেই 1 হয় তাহলে বলবো পজিটিভ ডেফিনিট। আর যদি কেউ 1, কেউ -1, কেউ 0 হয় তাহলে বলবো তাকে আমরা ইনডিফিনিট। ঠিক আছে, আর যদি প্রত্যেকে নেগেটিভ হয় তাহলে হবে তাকে নেগেটিভ ডেফিনিট। তো চলো আমরা সেই অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্সটা লিখে নিয়েছি, এর উপরে আমরা কংগ্রুয়েন্স অপারেশনটা অ্যাপ্লাই করি। তো দেখি তো নল ফর্মটা কী আসছে। ঠিক আছে, এবং সেখান থেকে বলতে পারি কিনা পজিটিভ সেমি ডেফিনিট। দেখে নাও খুব সুন্দর করে। চলো তাহলে আমরা ম্যাট্রিক্সটা লিখে নিয়েছি। আমি বললাম এর উপরে কী অ্যাপ্লাই করবো আমরা, এর উপরে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে কংগ্রুয়েন্স অপারেশন, অর্থাৎ একে আমি নর্মাল ফর্ম বানানোর জন্য এর উপরে আমরা কংগ্রুয়েন্স অপারেশনটা কী করবো, আমরা অ্যাপ্লাই করব। কংগ্রুয়েন্স অপারেশনটাকে একটু দেখে নাও। অর্থাৎ আমি রো বরাবর যে কাজটা করব, মানে কংগ্রুয়েন্স অপারেশনটা হচ্ছে এরকম, আমি যদি এর উপরে রো অপারেশন করি ঠিক তার করসপন্ডিং আমাকে কী করতে হবে, কালাম অপারেশন করতে হবে, তাহলে কি আমরা এখানে কংগ্রুয়েন্স অপারেশনটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো দেখো কী করছি। প্রথমে আমি কী করছি দেখো, প্রথম রোটাকে ফিক্স করে দিলাম। তারপরে কী করছি আমরা কী করছি, R1 থেকে R2 বাদ দিচ্ছি, অর্থাৎ 0, -1, 1। আর কী করছি, R1-এর সাথে R3 যোগ করছি, তাহলে 0, -1 আর হচ্ছে +1। কী করলাম পাশে লিখে দিচ্ছি আমরা R'2 = কী করলাম, R1 থেকে R2টা আমরা বাদ দিলাম। আর R'3 = কী করলাম, R1-এর সাথে R3 আমরা যোগ করলাম। সেম কাজ আমরা কী করব, কলামের ক্ষেত্রেও করব। সেম কী করব, করসপন্ডিং যে কাজটা রোয়ের ক্ষেত্রে করলাম সে কাজটা আমরা কলামের ক্ষেত্রেও করব। তাহলে প্রথম কলামটাকে ফিক্সড করে দিলাম। কী করেছিলাম আমরা, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করব, তাহলে 0, 1, 1। আর কী করব, ফার্স্ট আর থার্ড যোগ করব, তাহলে 0, 1, এটা হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা কী করলাম, C'2 = করলাম হচ্ছে C1 - C2 আর C'3 = কী করলাম, C1 প্লাস হচ্ছে C3। ঠিক আছে, এবার কি করব, আবার রো অপারেশন করব, দেখে নাও। অর্থাৎ এবার আমরা সেকেন্ড রোটাকে ফিক্সড করলাম, 0, 1, 1 দিয়ে সেকেন্ড রো থেকে থার্ড রোটা বাদ দিয়ে দাও, তাহলে 0, এটা 0, এটা 0, বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা কী অপারেশন করলাম এখানে, যে আবার R'3 = করলাম হচ্ছে R2 - R3। সেম কাজ করব আমরা কলামের ক্ষেত্রেও, কলাম অপারেশন করব, 1, 0, 0, 0, 1, 0, সেকেন্ড কলাম ফিক্সড। আবার কী করব, আমরা নিয়মটা কী বললাম, যে সেকেন্ড কলাম থেকে থার্ড কলামটা বিয়োগ করে দেবো,
তাহলে 0 থেকে 0 দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0 আর হচ্ছে 0, অর্থাৎ কী করলাম C'3 = করলাম হচ্ছে C2 - C3। তাহলে এটা হয়ে গেল আমাদের নর্মাল ফর্ম। অর্থাৎ নর্মাল ফর্মে কী হবে, ডায়াগোনালি এলিমেন্টগুলো 1 অথবা 0 অথবা -1 হতে পারে, বাকি সব এলিমেন্ট কী হবে 0। তাহলে এটা হয়ে গেল আমার কি নর্মাল ফর্ম। নর্মাল ফর্ম হয়ে গেল আন্ডার কি কংগ্রুয়েন্স অপারেশন। এই নর্মাল ফর্মে দেখো ডায়াগোনালি দেখো কী আছে 1 আর হচ্ছে 0। আমরা কি দেখছি এই নর্মাল ফর্ম করার পর যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে আইদার আছে 1 অর কি আছে 0। যদি এরকম ঘটনা ঘটে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, কী আসছে মানগুলো আইদার 1 অথবা 0, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তার মানে বলতে পারবো এই যে কোয়াড্রেটিক ফর্মটা দিয়েছিল সেটা হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিট। আশা করি এবার ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। নেক্সট চলো আমরা নেক্সট ডাউটিং কোশ্চেন নাম্বার আমরা 16টা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 16 কী বলেছে। নেক্সট ডাউটিং আমাদের ছিল এটাই, কোশ্চেন নাম্বার 16। In the equation of the plane ax plus by plus cz plus d equal to 0, if a is equal to b equal to 0, then the normal to the plane is option A parallel to x axis, option B parallel to z axis, option C non parallel to any axis, আর option D হচ্ছে parallel to y axis। তো উত্তর কিন্তু আমাদের parallel to z axis-ই হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কনফিউশনটা দূর হয়ে গেল। কিন্তু কী করে হচ্ছে একটু দেখে নাও। আমি প্রথমে এই কোঅর্ডিনেট প্লেনটাকে নিয়েছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আমি এই প্লেনটাকে বলছি জেড ইকাল টু 0 প্লেন, মানে এই প্লেনটাকে বলছি ওয়াই ইকাল টু 0 প্লেন, এবং এই প্লেনটাকে বলছি এক্স ইকাল টু 0 প্লেন। এবং এই যে জেড ইকাল টু 0 প্লেন, জেড ইকাল টু কেটা হচ্ছে কী বলতো, এই এক্স ওয়াই প্লেনের সাথে কী বলতো, এই এক্স ওয়াই প্লেনের সাথে জেড ইকাল টু কে প্লেনটা হচ্ছে কী বলতো, এর প্যারালাল প্লেন, ঠিক আছে। এই প্লেনের প্যারালাল প্লেন কি ওয়াই ইকাল টু কে, আর এই প্লেনের প্যারালাল হচ্ছে এক্স ইকাল টু কে। তাহলে আমাকে যেটা বলেছিল এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, যেহেতু এ আর বি 0 পুট করতে বলেছে। তা সেখান থেকে পাচ্ছি জেড ইকুয়াল টু মাইনাস ডি বাই সি। তোমরা জেড ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী পাচ্ছি, যদি এটাকে কে ধরি তাহলে কে পাচ্ছি, তো জেড ইকুয়াল টু কে বলছি কি আমরা যে এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল। তাহলে এক্স ওয়াই প্লেনের সাথে যদি প্যারালাল হয় তো তার পারপেন্ডিকুলার হলে কী হবে, এর পারপেন্ডিকুলার হলে কেমন হবে, এরকম হবে। তার মানে প্যারালাল টু জেড অ্যাক্সিস। দেখো বোঝাতে পারলাম কি না, এই প্লেনের সঙ্গে প্যারালাল প্লেন হচ্ছে জেড ইকুয়াল টু কে, মানে যেটা আমি পেলাম সেটা হচ্ছে এই প্লেনের সঙ্গে প্যারালাল। তাহলে এই প্লেনের সাথে প্যারালাল মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি, তাহলে এই প্লেনের সাথে প্যারালাল হচ্ছে জেড ইকুয়াল টু কে। এবার হচ্ছে এই প্লেনের সাথে যেটা প্যারালাল তার পারপেন্ডিকুলার, তার নর্মাল মানে কি পারপেন্ডিকুলার, তো নর্মাল যদি করি তাহলে কী হবে, এইটা হবে। তার মানে কি প্যারালাল টু জেড অ্যাক্সিস। তাহলে আমাদের উত্তর হচ্ছে প্যারালাল টু জেড অ্যাক্সিস, ঠিক আছে। আশা করি ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট চলো আমরা 26 নম্বর কোশ্চেন থেকে আমরা সমাধানগুলো দেখে নিই, ঠিক আছে। চলো দেখো তাহলে কোশ্চেন আর কি বলেছে, একটা ইন্টিগ্রেশন দিয়েছে, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, যেখানে এ গ্রেটার দ্যান 0 ইজ, কোনটা হতে পারে, অপশান এ পাই বাই এ 2 পাই, অপশান সি পাই বাই 2, আর ডি হচ্ছে এ পাই। তো খুব সহজ, আমি প্রথমে লিখে নিলাম যে আই ইজ ইকুয়াল টু যেটা বলে দিয়েছে মাইনাস পাই টু পাই কস স্কোয়ার এক্স 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। দেখো তো আমি এটাকে লিখতে পারি কি না, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস স্কোয়ার পাই মাইনাস পাই মাইনাস এক্স বাই 1 প্লাস এ টু দি পাওয়ার পাই মাইনাস পাই মাইনাস এক্স ডিএক্স। দেখো লেখা যায় কি, মনে পড়ছে না তাই তো। দেখো এই সূত্রটা দেখো, আমরা জানি একটা সূত্র জানি, কি সূত্র বলো তো, যে আমরা জানি যে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। আশা করি মনে পড়েছে। এবার আমরা এই সূত্রটা জানি তাই না, যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, তাই না। তাহলে এই সূত্রটা আমি এখানে কী করলাম, অ্যাপ্লাই করলাম। আশা করি বুঝতে পেরেছি এবার। তাহলে নেক্সট ইজ ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই, তাহলে এটা কী হবে অ্যাকচুয়ালি কস স্কোয়ার মাইনাস এক্স আর 1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস স্কোয়ারের মধ্যে তো মাইনাসের কোনো ভ্যালু দিয়ে থাকে না, মাইনাস হজম, কস তো মাইনাসকে কী করে হজম করে নাই, তাহলে কস স্কোয়ার এক্স বাই এটা কী হবে 1 প্লাস
এ টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1 / a টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাদেরকে লিখতে পারবো ইন্টিগ্রেশন -π টু পাই, যদি নিচে আমরা করি যোগটা করে দিই তাহলে অ্যাকচুয়ালি কী পাবে, এ টু দি পাওয়ার এক্স cos স্কোয়ার এক্স ডিএক্স বাই পাবে অ্যাকচুয়ালি 1 + a টু দি পাওয়ার এক্স। এটা একটু ক্যালকুলেশন করে নিও, দেখবে এটাই পাবে, আশা করি তোমরা এটা পারবে। নেক্সট তাহলে আইয়ের মানেটা ছিল, এবার আমি কী করছি i + i করছি, কী করছি i + i। তো i + i যদি করি তাহলে দেখো তো এরকম হবে কিনা, ইন্টিগ্রেশন -π টু পাই cos স্কোয়ারটা দেখবে কমন চলে যাবে। আমরা যদি i + i করে দিই তাহলে দেখবে কী হবে, cos স্কোয়ারটা কমন চলে যাবে, তো উপরে হবে 1 + a টু দি পাওয়ার এক্স, আর নিচেও তাই আছে 1 + a টু দি পাওয়ার এক্স ডিএক্স। অর্থাৎ আয়ের মান অলরেডি ধরেছিলাম, এই যে দেখো এটা হচ্ছে আয়ের মান, আর এটাও তো আবার আই, এটাও আবার কি, এটাও তো আবার আই, তাই না, আয়ের মানে তো এটা পেলাম, তাই না। তাহলে i + i মানে কি এইটা আর এটা যোগ করলাম, তো এটা যোগ করলে দেখো তো কমন এটা আসবে কিনা, যেটা আমি লিখলাম, আশা করি এটা আসবে। তাহলে এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন -π টু পাই cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো এটা হচ্ছে ইভেন ফাংশন, এটা কি ইভেন ফাংশন, তাই না। তো ইভেন ফাংশন যদি হয়ে যায় তাহলে আমি লিখতে পারবো 2 * ইন্টিগ্রেশন 0 টু পাই cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার 2 cos স্কোয়ার এক্স মানে কি আমরা সূত্র লিখতে পারি, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই 2 cos স্কোয়ার এক্স মানে কি 1 + cos 2x ডিএক্স। এবারে ইন্টিগ্রেশনটা করে দাও, তাহলে x + sin 2x / 2 ইন্টিগ্রেশন 0 টু পাই। তাহলে এখানে যদি আমরা মান পুট করে দিই তাহলে অ্যাকচুয়ালি কী পাবো, পাই পাবো। তাহলে পেয়ে গেলাম যে 2i = π, 2i যদি পাই হয় তাহলে এখান থেকে তুমি i = পেয়ে গেলে কি π/2। তাহলে আমার উত্তর কত হলো, উত্তর হলো আমার অপশান সি, অর্থাৎ উত্তর হলো অপশান সি হচ্ছে π/2। আশা করি বুঝতে পেরেছি। আর ইভেন ফাংশন বুঝতে পারলে, তো ইভেন ফাংশন মানে হচ্ছে তুমি এখানে যদি এক্সের জায়গায় যদি এটাকে যদি এফ এক্স ধরে নাও তাহলে f অফ -x বের করো, দেখবে এফ এক্সই পাবে। আমি কি বললাম, যদি এফ অফ এক্সকে যদি cos স্কোয়ার এক্স ধরি তাহলে এফ অফ -x বের করো, তাহলে এফ অফ -x বের করলে cos স্কোয়ার এক্সই আসবে, কী আসবে cos স্কোয়ার। যদি এফ অফ -x এফ এক্স যদি সমান হয়ে যায় তাহলে আমরা ফাংশনটাকে ইভেন ফাংশন বলি, সেই রেসপেক্ট ইভেন ফাংশন হয়ে গেলে আমরা এটাকে কী লিখতে পারি, -π টু পাইকে লিখতে পারি 2 ইন্টিগ্রেশন 0 টু পাই। সেই জন্য আমি এটা করেছিলাম, ঠিক আছে। আশা করি তোমরা এটা জানো, এই জন্য আর এক্সট্রা করে বলার কিছু নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চলো আমরা কোশ্চেন নাম্বার 27 কী বলেছে দেখে নিই। তো দেখো কোশ্চেন নাম্বার 27টা কী বলেছে, যে if a function f be differentiable at x = 1 and limit h → 0 1/h f of 1 + h = 5 then the value of f ' 1। চলো কী করে করতে হবে দেখে না, খুব সহজ। তো তোমাকে বলে দিয়েছে যে লিমিট h → 0 1/h f of 1 + h = 5। এখান থেকে তুমি লিখতেই পারো, লিমিটটা যদি সেপারেট করে দাও তাহলে লিমিট h → 0 f of 1 + h বাই লিমিট h → 0 h সমান হচ্ছে 5। এবার তুমি যদি এই পার্টটা লিমিটটা এই পারে নিয়ে গুণ করে দাও তাহলে কী পাবে, লিমিট h → 0 f of 1 + h সমান 5 ইন্টু লিমিট h → 0 h, তাই না। এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে কী পাবে, তাহলে পাবে হচ্ছে f of 1 = 0, f1 = 0 পেয়ে যাবো, তাই না, কারণ লিমিটিং ভ্যালু 0, আর লিমিটিং ভ্যালু পুট করলে f of 1। এবার তোমাকে বার করতে বলেছে f ' 1, কী বার করতে বলেছে f ' 1, তাহলে f ' 1 মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করে দাও। আমরা ডেরিভেটিভ ফর্মুলা ইউজ করলে কী হবে, লিমিট h → 0 f of 1 + h মাইনাস f of 1/h। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট অর্থাৎ f' বের করার ফর্মুলা, অর্থাৎ f' বলতে f' অর্থাৎ একটা পয়েন্টে যদি এ ডিফারেন্সিয়েবল বের করতে বলে তাহলে আমরা ডিফারেন্সিয়াল একটা পয়েন্টে বের করার ফর্মুলা এটাই জানি, তাই না। আমরা কি জানি, এটা জানি না যে f' = লিমিট h → 0 f of a + h মাইনাস f of a/a + h মাইনাস a, এটা জানি তো, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এটা। তাহলে এখানে মানটা যদি পুট করে দাও অর্থাৎ f of 1 মান 0, তাহলে কী পাচ্ছ, লিমিট h → 0 f of 1 + h, এটা তো 0 হয়ে গেছে তাহলে লেখা দরকার নাই, বাই হচ্ছে h, আর f of 1 + h বাই h মান তো কত, এই যে f of 1 + h বা লিমিট h → 0 এটার মানে তো তুমি বলে দিচ্ছ অলরেডি 5, তাহলে = তুমি কত পেয়ে গেলে, f' 1 এর মানটা 5 পেয়ে গেলে, তো খুব সহজে হয়ে গেল। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের
সঠিক উত্তর। এই ফর্মুলাটা যদি না জানো আমি লিখে দিচ্ছি, দেখে নাও যে এফ ড্যাশ এ বের করার ফর্মুলা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস এফ অফ এ বাই হচ্ছে h। এই ফর্মুলাটা আমরা কি করলাম এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 28টা দেখে নিই কীভাবে করতে হবে। দেখো কোশ্চেন 28 বলেছে যে ইন এ গিভেন ইন্টারভাল ম্যাক্সিমাম ভ্যালু অফ এ ফাংশন অ্যাট এ পয়েন্ট, অপশন এ ইজ গ্রেটার দেন দ্য মিনিমাম ভ্যালু অ্যাট এনি আদার পয়েন্ট, অপশন বি ইজ অলওয়েজ পজিটিভ, অপশন সি মে বি লেস দেন দ্য মিনিমাম ভ্যালু অ্যাট এনি আদার পয়েন্ট, আর ডিনার বলছে ক্যান নট বি ইকুয়াল টু মিনিমাম ভ্যালু, ক্যান নট বি ইকুয়াল টু মিনিমাম ভ্যালু। ঠিক আছে, তো কোনটা হবে দেখে নাও। তো অঙ্কটা আমরা কি একটা এক্সাম্পল দিয়ে করার চেষ্টা করবো, কি বলো অঙ্কটা একটা এক্সাম্পল দিয়ে করা আমরা চেষ্টা করবো। ঠিক আছে, তো ধরে নাও আমরা একটা ফাংশন ধরছি y ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1/x। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মিনিমাম বের করা যেভাবে বের করে সেইভাবে অঙ্কটা আমরা করার চেষ্টা করব। তাহলে ইমপ্লাইজ এখান থেকে তুমি বের করো dy dx, dy dx ইজ ইকুয়াল টু কী হবে তাহলে 1 মাইনাস 1/x স্কোয়ার, আর ডবল ডেরিভেটিভ বের করে নাও d2y dx স্কোয়ার সমান কী হবে, সমান হবে হচ্ছে 2/x কিউ। ঠিক আছে, এবার আমরা ফর দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম মিনিমাম আমরা জানি যে ফর দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম মিনিমামের জন্য dy dx কে 0 করতে হয়, তা dy dx করে 0 করলাম। ফর দি ভ্যালু অফ ম্যাক্সিমাম অর হচ্ছে মিনিমাম dy dx কে 0 করতে হয়, তাহলে dy dx কে 0 করে দাও, তাহলে সেখান থেকে তুমি মান পাবে তাহলে 1 মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কী পাচ্ছ x স্কোয়ার ইকুয়াল টু 1 পেয়ে যাবে দেখবে, তাহলে এখান থেকে পেয়ে গেলে x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1, তার মানে x ইকুয়াল টু 1 অথবা -1 পয়েন্টেই এই ফাংশনটার কি ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। তাহলে এবার দেখি তো যে d2y dx স্কোয়ারের মান কোন পয়েন্টে ম্যাক্সিমাম কোন পয়েন্টে মিনিমাম হচ্ছে। তাহলে প্রথমে আমি d2y dx মান x ইকুয়াল টু 1 পয়েন্টে বের করি, তো x ইকুয়াল টু 1 পয়েন্টে দেখছি কি আসছে 2 আসছে, গ্রেটার দেন 0। ঠিক আছে, গ্রেটার দেন 0 অর্থাৎ 1 পয়েন্টে এটা কী হচ্ছে মিনিমাম হচ্ছে, এবং ভ্যালুটা কত হচ্ছে যদি 1 পুট করে দিই আমরা, এই যে y ইকুয়াল টু যে এই যে y এর যদি মানটা y এর জায়গায় y ইজ ইকুয়াল টু যে x প্লাস 1/x ছিল, x মানের জন্য 1 পুট করি, তাহলে মিনিমাম ভ্যালুটা কত বেরোচ্ছে 2। এবার একইভাবে আমি x ইকুয়াল টু -1 পয়েন্টে বের করি, তো -1 পয়েন্টে বের করছি, তো কী বেরাচ্ছে -1 বেরোচ্ছে -2 অর্থাৎ লেস দেন 0 অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু, এবং ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ কী হচ্ছে -1 পয়েন্টে কী পাচ্ছে ফাংশনটা কী হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, আর ম্যাক্সিমাম ভ্যালুটা তাহলে কী হবে আবার এখানে x এর জায়গায় -1 পুট করে দাও, তাহলে কী হচ্ছে -2। তো কী দেখতে পেলাম যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসছে সবসময় মিনিমাম ভ্যালুতে কী হচ্ছে এনি আদার পয়েন্টে লেস দেন হচ্ছে। আমরা কি দেখলাম যে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে -2 লেস দেন দ্য মিনিমাম ভ্যালু অ্যাট এনি আদার পয়েন্ট, তার উত্তর কোনটা হবে তাহলে আমার অপশান সি, যে মে বি লেস দেন দ্য মিনিমাম ভ্যালু অ্যাট এনি আদার পয়েন্ট। তাই না, যে কোনো পয়েন্টে আমি কি দেখলাম যে ম্যাক্সিমাম ভ্যালুটা কী হচ্ছে মিনিমাম ভ্যালুর থেকে ছোট হচ্ছে, উত্তর হচ্ছে অপশান সি। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 29টা দেখে নিই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 29 বলেছে the angle between the two curves x square equal to 4y and y square equal to 4s at their point of intersection other than the origin is, অপশান এ tan inverse half, অপশান বি হচ্ছে π/2, অপশান সি হচ্ছে tan inverse 3/2 অ্যান্ড ডি হচ্ছে tan inverse 3/4। তো কী করব, প্রথমে আমি এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করি আদার দ্যান দ্য অরিজিন। তাহলে যে কার্ভ দুটো বলেছে লিখে নাও, একটা কার্ভ বলেছে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4y, ঠিক আছে, একে 1 নাম্বার দিতে পারো, আর একটা কার্ভ দিয়েছে y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4x। প্রথমে আমাকে এই কার্ভ দুটো কী করতে হবে সলভ করতে হবে, তো সলভ করলে আমরা কী পেয়ে যাব সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পেয়ে যাবো আদার দ্যান দ্য অরিজিন। ঠিক আছে, তাহলে পয়েন্ট বের করছি, কী করছি দেখো, আমি 1 নং সমীকরণটাকে বোথ সাইডে কী করছি আমরা স্কোয়ার করছি, তাহলে কী পাচ্ছি x⁴ ইজ ইকুয়াল টু পাচ্ছি 16y স্কোয়ার। এবার এখানে y স্কোয়ার মানটা পুট করে দাও, তাহলে 16 ইন্টু কি 4x, তা তুমি পেয়ে গেলে x⁴ ইজ ইকুয়াল টু 4 × 64x, একটা করে x কেটে গেল, তা তুমি পেয়ে গেলে x³ ইজ ইকুয়াল টু কী পেয়ে গেলে x ইকুয়াল টু পেয়ে হচ্ছে 4 কিউব। ঠিক আছে, মানে x ইকুয়াল টু পেয়ে গেলে 4। আমি xটা কেন কাটলাম, কারণ এখানে অরিজিনটা নিতে বারণ করেছে, কি বললাম এখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে তুমি এটাও করতে পারো
যে অরিজিনটা যেহেতু এখানে কী করছে নেগলেক্ট করতে বলেছে, তাই আমি এক্সট্রা কেটে দিয়েছিলাম, না কাটলে হবে। এখানে তুমি এই লাইনটা করতে পারো, যেহেতু কী পেলে x⁴ = 64x পেলে, তাহলে এক সাইড নিয়ে চলে এসো, এক সাইডে নিয়ে চলে আসো, তাহলে কী হবে x⁴ - 64x হচ্ছে 0। তাহলে x কমন নাও, তাহলে হচ্ছে x³ - 64 হচ্ছে 0। তাহলে আইদার x = 0 হবে আর x³ - 64 0 হবে, তাই না? তাহলে এখান থেকে তুমি পাবে হচ্ছে x = 4। এবার যদি x = 0 হয়, তাহলে তুমি যদি 1 নং বা 2 নং সমীকরণে বসিয়ে দাও, তাহলে দেখবে x = 0 হলে 2 নং সমীকরণে পাবো y = 0। তার মানে একটা পয়েন্ট পেলাম 0,0 অরিজিন। তো এটা নিয়ে তো আমার কোনো কাজ নাই, এটা নিয়ে আমার কোনো কাজ আছে কি নাই। তাহলে x = যদি 4 হয়, x যদি 4 হয়, তাহলে 2 নং সমীকরণে বসে দিয়ে তো y = পাচ্ছি। দেখো y = যদি বসায়, তাহলে আমি কি পাচ্ছি y = 4, মানে একটা পয়েন্ট পেলাম হচ্ছে 4,4। দেখো বুঝতে পারলে কিনা? আমার যে ইকুয়েশন দুটো ছিল 1 এবং 2, সেই দুটো ইকুয়েশনকে আমি সলভ করে যে পয়েন্টগুলো পেলাম, একটা পেলাম 0,0, একটা হচ্ছে 4,4। আশা করি এটা তোমরা সমাধান করে বের করতে পারবে। এবার আমাকে কিন্তু এই 0,0 পয়েন্টে না, আদার দ্যান দ্য অরিজিন, অর্থাৎ এই 0,0 পয়েন্ট বাদে, অর্থাৎ যে পয়েন্টটা আরেকটা পেলাম পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ এই কার্ভ দুটা, যে ছবিটা আমরা এঁকে নিই, এই তাহলে প্রথমে যে কার্ভটা আছে x² = 4y, সেটা এরকম হবে, ঠিক আছে? আর এই কার্ভটা y² 4x এরকম হবে। তাহলে দুটো পয়েন্টে কাট করেছে, একটা হচ্ছে অরিজিন আর একটা হচ্ছে এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা কাট করেছে, তো এই পয়েন্টটা আমি বার করলাম, কত হচ্ছে? এই পয়েন্টটা হচ্ছে 4,4, ঠিক আছে? এই কার্ভটা হচ্ছে x² = হচ্ছে 4y, আর হচ্ছে y² = হচ্ছে 4x, ঠিক আছে? তাহলে এই একটা পয়েন্টে কাট করেছে যেটা অরিজিন 0,0, আর একটা পয়েন্টে কাট করেছে যেটা আমরা বের করলাম কত? 4,4, ঠিক আছে? এবার বলেছে যে এই যে কার্ভ দুটার অ্যাঙ্গেল বের করো অ্যাট দ্যার পয়েন্ট অফ ইন্টারসেকশন আদার দ্যান দ্য অরিজিন, মানে এই পয়েন্টের রেসপেক্টে আমাকে কী করতে হবে? এদের কী বের করতে হবে? অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, তাই তো? অ্যাঙ্গেল, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে কী করে করতে হবে দেখে নাও। আমি কিছুই না, এবার এই যে পয়েন্টটা পেলাম 4,4, সেই 4,4 পয়েন্টের রেসপেক্টে প্রথম যে কার্ভটা ছিল তারও আমি বের করব প্রবণতা, ঠিক আছে? আর দ্বিতীয় কার্ভটার ক্ষেত্রে কী বের করব? এই 4,4 পয়েন্টের রেসপেক্টে প্রবণতা বের করব। সেই প্রবণতাটাই হবে কি? প্রবণতা বের করবো, যদি দুটো প্রবণতা পেয়ে যায়, তা তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আমরা কী করবো? ট্যান ইনভার্স ফর্মুলা দিয়ে পেয়ে যাবো। অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা ধরি, তাহলে আমরা জানি ট্যান থিটা বের করার ফর্মুলা আছে, যদি দুটোর প্রবণতা আমরা জেনে যাই। তো চলো আমরা এবার প্রবণতাগুলো বার করে নিই। তাহলে প্রথম যে কার্ভটা দিয়েছিল, কী দিয়েছিল? x² দিয়েছিল হচ্ছে 4x, x² কী দিয়েছিল? 4y। তাহলে এখান থেকে তুমি কী পাবে দেখো, এখান থেকে পাচ্ছ y = হচ্ছে x²/4, তাহলে dy/dx বের করে নাও। তাহলে dy/dx = কত পাবো? 2x/4। তাহলে dy/dx কী পেলাম? 2x/4। এই dy/dx অ্যাট দ্য পয়েন্ট 4,4 বের করে নাও। তাহলে dy/dx অ্যাট দ্য পয়েন্ট 4,4 যদি বের করে নাও, তাহলে কত হবে? 2 × 4/4, 4 কেটে গেল, তাহলে হলো 2। এটাকে তুমি ধরো m1, এটা কি ধরলাম? m1, অর্থাৎ প্রথম কার্ভের প্রবণতা, ঠিক আছে? ট্যানজেন্ট অথবা গ্রেডিয়েন্ট। এবার নেক্সট যেটা আরেকটা কার্ভ ছিল ওটা লিখে নাও। কী ছিল? y² হচ্ছে 4x, ঠিক আছে? তাহলে করো 2y dy/dx সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে পেলে dy/dx হচ্ছে 4/2y, অ্যাট দ্য পয়েন্ট একেও 4,4 বের করে নাও। তাহলে 4,4 যদি বের করে তাহলে 4/2 × 4, 4 কেটে আর কত হলো? হাফ। তাহলে এটাকে তুমি ধরো m2। দেখো বুঝতে পারলে কিনা? আমি যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করলাম আদার দ্যান দ্য অরিজিন 4,4, সেই 4,4 পয়েন্টে প্রথম যে কার্ভটা ছিল তার প্রবণতা বের করলাম 2, আর পরেরটা প্রবণতা বের করলাম হচ্ছে কি? হাফ। যেহেতু এদের মধ্যে প্রবণতা পেয়ে গেছি, তাদের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই যে কার্ভ দুটো তাদের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমি যদি ধরে নিই যে এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তার ট্যান থিটা বের করার ফর্মুলা আছে, যে ট্যান থিটা = হচ্ছে মডুলাস m1 - m2/1 + m1 m2, মানটা পুট করো তাহলে হয়ে যাবে। তাহলে 2 - ½/1 + 1 এর মডুলাস, দুপুরে কত হচ্ছে? 2 × 4 - 2 × 4 - 1, অর্থাৎ 3/2/2, মানে আজকে কত? 3 কত হচ্ছে? 3/4 হচ্ছে। তাহলে ট্যান থিটা = 3/4 যদি হয়, তাহলে থিটা = কত হবে? ট্যান ইনভার্স 3/4। এই তো খুব সহজে হয়ে গেল। তাহলে আমাদের অপশান কোনটা হলো? তাহলে আমাদের উত্তর হলো অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের অপশান ডি। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 30 করে নিই।
দেখো কোশ্চেন 30 কি বলেছে, দ্য ডোমেন অফ ডেফিনেশন অফ দ্য ফাংশন এফ এক্স ইকাল টু এটা ইজ এটা, তাই তো। তাহলে তোমাকে যেটা বলে দিয়েছে যে এফ এক্স ইকাল এটা, তাহলে আমরা কি জানি যে রুটের মধ্যে যে পার্টটা আছে অর্থাৎ লগ অফ 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 এটা সবসময় কী হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, কারণ রুটের মধ্যে নেগেটিভ হলে সেটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। তাহলে এখান থেকে বুঝতেই পারছি যে ক্লিয়ারলি বলতে পারছি যে লগ ই অফ 5x মাইনাস 6 বাই 4 এর মানটা অবশ্যই কী হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু কী হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, ইমপ্লাইজ এখান থেকে বলতে পারি 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0, অর্থাৎ লগ বসে কী করলাম, এই যে লগটা ছিল লগটা কী করলাম আমরা, লগ ই ইজ ইকাল টু যেটা এটা বলেছে তার মানে এটা মানে ইজ ইকাল টু, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা জানি যদি লগ ই এক্স ইকাল টু যদি থিটা হয় তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে এক্স ইকাল টু ই টু দি পাওয়ার থিটা, তাহলে সেই জিনিসটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, যে 5x মানে 6/4 হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 মানে কি ইজ ইকাল টু 1। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 5x মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে 4, একদিনে চলে আসো, তাহলে 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে 0, তাই তো। ইমপ্লাইজ এবার মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা গ্রেটার দ্যানটা কী যাবে, লেস দেন 0। এটা তোমরা আশা করি তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে জানো, তো মিডল টার্ম ফ্যাক্টর যদি করে দাও কী আসবে, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এটা ইন্টু এটা লেস দেন ইকুয়াল টু 0 কখন সম্ভব, আইদার একটা পজিটিভ একটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অথবা একটা লেস দেন ইকুয়াল টু 0। বলেছে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 0, এটা কখন সম্ভব, এদের মধ্যে হয় একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, না হয় আর একটা লেস দেন ইকুয়াল টু 0 হবে, তাহলেই সম্ভব, মানে একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 একটা লেস দেন ইকুয়াল টু 0 যদি হয় তাহলে একমাত্র সম্ভব হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে আইদার এটা হবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে একটা যদি গ্রেটার দ্যান 0 হয় অর্থাৎ এটা, তাহলে ওটা কী হবে, এক্স মানটা হবে লেস দেন ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারলে কিনা, যেহেতু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন অর ইকুয়াল টু 0, তার মানে এর মধ্যে একটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে একটা কী হতে হবে, লেস দেন ইকুয়াল টু 0 হবে, তাহলে গিয়ে এটা একমাত্র গুণফলটা লেস দেন ইকুয়াল টু 0 হবে, এটাই বলতে চাইলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি অর বলাটা ঠিক না, আইদার এটা অর এটা বলাটা ঠিক না, অ্যাকচুয়ালি এটা ইন্টু এটা লেস দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে এটাই বোঝা যায় যে এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে এটা কত হবে, লেস দেন ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স মাইনাস 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স মাইনাস 1টা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছ ইমপ্লাইজ করে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 আর এখান থেকে পাচ্ছ কি এক্স লেস দেন ইকুয়াল টু 1। তার মানে যদি দুটোকে কম্বাইনিং করে দিই তাহলে কি রেঞ্জটা কী পাচ্ছি, 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু হচ্ছে 4, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশান বি। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 31 দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 31 কী বলেছে, একটা ইন্টিগ্রেশন দিয়েছে, এর ভ্যালু বের করতে বলেছে, যে ইন্টিগ্রেশন 2 to 4 এটা বক্স, কিন্তু এটা থার্ড ব্র্যাকেট ভেবো না, কারণ আমরা বিএসসি গ্র্যাজুয়েট লেভেল এবং আমরা এসএসসি দিচ্ছি, এটা কিন্তু বক্স, এটাকে বক্স বলে। ঠিক আছে, এর একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট কল্পনা করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো বক্স মডুলাস এক্স মাইনাস 1 প্লাস মড এক্স মাইনাস 3 বক্স ক্লোজ ডিএক্স ইজ এর মধ্যে ভ্যালু কোনটা হবে, তাই তো। প্রথমে আমি এই যে ভেতরে ফাংশনটা আছে ওটাকে আমি এফ এক্স ধরে নিলাম, যে এফ এক্স ইজ ইকাল টু মডুলাস এক্স মাইনাস 1 প্লাস মডুলাস এক্স মাইনাস 3। তাহলে দেখি তো এর ফাংশন, যেহেতু ইন্টিগ্রেশন 2 to 4 আছে, তাহলে যেহেতু মড ফাংশন আছে আমি এর ইন্টিগ্রেশন পার্টটাকে দুটো পার্টে ভাগ করছি, অর্থাৎ দেখি তো যে 2 থেকে এক্সের ভ্যালু 2 থেকে 3 রেঞ্জের মধ্যে কী বেরোচ্ছে এর ফাংশনের ভ্যালুটা, আর 3 থেকে 4-এর মধ্যে ফাংশনের ভ্যালুটা কী বেরোচ্ছে, অর্থাৎ আমি এই ইন্টারভালটাকে একটু ব্রেক করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো যদি এর ভ্যালুটা 2 থেকে 3 মধ্যে নিই, তো 2 থেকে 3 মধ্যে নিলে এর মানটা দেখো, প্রথমেটা দেখো এক্স মাইনাস 1 এটা পজিটিভ হচ্ছে কিন্তু পরেরটা কিন্তু নেগেটিভ হচ্ছে, অর্থাৎ এটা 2 থেকে 3 মধ্যে এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ, তাহলে হবে মাইনাস এক্স মাইনাস 3। ঠিক আছে, এখানে রেঞ্জটা রেখে দেবে 2 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 3। ঠিক আছে, নেক্সট কী আসছে, নেক্সট এবার 3 থেকে 4-এর মধ্যে দেখো, 3 থেকে 4-এর মধ্যে দেখো দুটোই কিন্তু পজিটিভ, অর্থাৎ এক্স মাইনাস 1 প্লাস হচ্ছে এক্স মাইনাস 3। ঠিক আছে, 3 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে, এই হচ্ছে তোমার। এবার তাহলে এখান থেকে তুমি কী পেয়ে গেলে, এটা ক্যালকুলেশন করলে কী পাবে দেখো তো 2, আর এটা ক্যালকুলেশন কী পাবে 2x মাইনাস হচ্ছে 4, এটা হচ্ছে 2 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 3, এটা হচ্ছে 3 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু হচ্ছে 4।
ঠিক আছে, তাহলে তুমি পেয়ে গেলে যে 2 থেকে 3-এর মধ্যে এফএক্সের ভ্যালু হচ্ছে 2 আর 3 থেকে 4-এর মধ্যে এর ভ্যালু হচ্ছে কত? 3 থেকে 4-এর মধ্যে ভ্যালু কত হচ্ছে? 3 থেকে 4-এর মধ্যে ভ্যালু কিন্তু হচ্ছে তোমার 2x মাইনাস হচ্ছে 4। ঠিক আছে, এবার আমি এর ভ্যালুটা বের করতে চাইছি, তাহলে এটা 2কে নাও, তাহলে ইন্টিগ্রেশন 2 to 4 বক্স, আমি এটাকে এফ এক্স ধরেছি, তাহলে এফ এক্সই লেখো, বক্স এফ এক্স ডিএক্স। ঠিক আছে, ইন্টারভাল ভাগ করে নাও, তাহলে ইন্টিগ্রেশন 2 to 3 বক্স এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3 to 4 বক্স এফ এক্স ডিএক্স। দেখো আশা করি এটা ব্রেক বুঝতে পেরেছো। আমি এই 2,4 ইন্টারভ্যালকে দুটো ইন্টারভ্যাল করে 2 থেকে 3, 3 থেকে 4, 2 থেকে 3 মধ্যে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এটা ফাংশনাল ভ্যালুটা এটা হবে, আর 3 থেকে 4-এর মধ্যে দুটো হচ্ছে পজিটিভ, তাহলে ফাংশনাল ভ্যালুটা এটা হবে। ঠিক আছে, এবার আমাকে বার করতে বলেছে ইন্টিগ্রেশন 2 to 4 বক্স এফ এক্স। ঠিক আছে, বক্স মানে হচ্ছে কী বলতো, দ্য গ্রেটেস্ট ইন্টিজার। ঠিক আছে, মানে একটা ইন্টিজার ফাংশন। এবার 2 থেকে 3 মধ্যে বক্স এফ এক্সের মান কত হবে? দেখো 2 থেকে 3 মধ্যে দেখো বক্স এফ এক্সের মানটা কী হবে? 2 থেকে 3 মধ্যে বক্সের মানটা হচ্ছে 2, কত হচ্ছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন 2 to 3 বক্স 2 ডিএক্স প্লাস 3 থেকে 4-এর মধ্যে আমাকে বের করতে বলেছে কি বলো তো, বক্স এফ এক্স। তো 3 যদি বসাই তাহলে 3 দুগুণি কত? 6 - 4 2, আর যদি 4 বসায় 4 দুগুণি 8 - 4 আচ্ছা 4, তাহলে কী হলো 3 বসালে এর ভ্যালুটা দিচ্ছে 2, কারণ 3 থেকে 4-এর মধ্যে ভ্যালু হচ্ছে ফাংশনের ভ্যালু হচ্ছে 2x - 4, যদি 3 বসায় তাহলে পাচ্ছি কত 2, আর 4 বসালে পাচ্ছি কত আমরা 4 দুগুণি 8 4 4, তাহলে 3 বসালে পাচ্ছি 2 আর 4 বসালে পাচ্ছি হচ্ছে আমরা 4, তাহলে 2 থেকে 4 এর মধ্যে একটা আমার ইন্টিজার ভ্যালু কী আছে? 2 থেকে 4-এর মধ্যে একটা ইন্টিজার ভ্যালু আমার হচ্ছে কী বলো তো 3 আছে, তাহলে এটার কত হবে 3, তাহলে বক্স 3 ইন্টিগ্রেশন 3 to 4 হচ্ছে ডিএক্স। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কি না? 2 থেকে 3-এর মধ্যে এর ফাংশনাল ভ্যালুটা হচ্ছে 2x, তাহলে বক্স 2, তাহলে 2, তাহলে বক্স 2, আর 3 থেকে 4-এর মধ্যে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে 2x - 4, তো 3 বসালে হচ্ছে 2 আর 4 বসালে হচ্ছে 4, তাহলে 3 থেকে 4-এর মধ্যে একটা ইন্টিজার ফাংশন কী আছে যেটা আমি এখানে নিতে পারবো, সেটা হচ্ছে 3 আছে, সরি 2 থেকে 3 বসালে হচ্ছে 2 আর 4 বসালে হচ্ছে তোমার 4, তাহলে 2 থেকে 4-এর মধ্যে যেটা ভ্যালু, যেটা ইন্টিজার আমরা নিতে পারবো সেটা কি বলতো, একমাত্র 3 আছে, তাহলে কি মানটা কি আমরা কল্পনা করলাম 3। ঠিক আছে, তো এখানে বক্স দেওয়ার দরকার নেই আর। ঠিক আছে, অলরেডি আমরা এর যেহেতু ইন্টিজার ফাংশন আছে এটা বক্স হবে না, কী হবে 2, এটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন এর ভ্যালুটা তুমি পেয়ে গেলে 2 × 1 হবে, এটাও কী হবে 3 × 1 হবে, তো 2 + 3 যোগ করলে কত হবে 5, তাহলে 31 অ্যান্সার কত হলো আমাদের অপশান এ, অর্থাৎ এ অর্থাৎ 5। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 32 কি বলেছে যে সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন y + 1 × p - p² x + 2 = 0 where p = dy dx is, এর মধ্যে কোনটা হবে? তাহলে তোমাকে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়েছে লিখে নাও, y + 1 × p - p² x + 2 = 0, এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে কী পাচ্ছি -p² x প্লাস y + 1 × p + 2 = 0, বোথ সাইডে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কী পাচ্ছি p² x মাইনাস y + 1 × p - 2 = 0। তো দেখো এটা কি আসছে, এটা একটা p এর কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে। তো যদি দেখি যে এটা একটা p এর যদি কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসে তাহলে এর সিঙ্গুলার সলিউশন কী হবে বলো তো, এর p ডিসক্রিমিনেন্ট = 0, p ডিসক্রিমিনেন্ট = 0। যদি এরকম সম্ভব হয় যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে পি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে লেখা যায় তাহলে এর সিঙ্গুলার সলিউশন বের করা খুব সহজ। কী করবো, ওর পি ডিসক্রিমিনেন্টটাকে আমরা 0 করবো। ঠিক আছে, পি ডিসক্রিমিনেন্ট মানে কি, আমরা অ্যাকচুয়ালি কী জানি যে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন x² + bx + c = 0 হয় তার ডিসক্রিমিনেন্ট ফর্মুলা কি b² - 4ac = 0। ঠিক আছে, তো সেম একই জিনিস, তো পি ডিসক্রিমিনেন্ট মানে তাই করবো। তাহলে পি এর সব কত আছে, এটা -y + 1, তাহলে -y + 1 তার স্কোয়ার -4 × p² সব হচ্ছে x × c হচ্ছে -2 = 0, কত সহজে হয়ে গেল। তাহলে পেয়ে গেলে y + 1 তার হোল স্কোয়ার
প্লাস 8x ইকুয়াল টু 0। তার এখান থেকে পেয়ে গেলে y প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8x, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। খুব সহজ। যদি দেখো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে সেটা তুমি পি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে লিখতে পারছো, তার পি ডিসকাউন্টটা ইকুয়াল টু 0 করে দাও। পি ডিসকাউন্ট ইকুয়াল টু 0 করলেই সেটা কী হয়ে যাবে তোমার সিঙ্গুলার সলিউশন। ঠিক আছে, সেটা কিন্তু ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস 8x। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অপশান ডি। 32-এর উত্তর হচ্ছে কি অপশান ডি। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 33 দেখি। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 33 কি বলেছে, ভ্যালু অফ ডাবল ইন্টিগ্রেশন √4x স্কোয়ার minus y square dx dy over the region formed by the lines y equal to 0 x equal to 1 y equal to x is এর মধ্যে কোনটা, অপশান এ 1/2√3, অপশান বি হচ্ছে π/9 প্লাস 1/2√3, অপশান সি হচ্ছে 1/2 মাইনাস π/9, অপশান ডি হচ্ছে 1/2√3 প্লাস π/6। তো প্রথমে আমরা ছবিটাকে নিই। তাহলে এই একটা দিয়েছে y equal to 0, তো y equal to 0 বলতে এটা y equal to 0 বলতে x অ্যাক্সিস, আর দিয়েছে কি x equal to 1, x equal to 1 বলতে এটা x equal to 1, আর দিয়েছে y equal to x, তো y equal to x বলতে কোনটা, এটা হচ্ছে y equal to x। তাহলে আমার অ্যাকচুয়ালি রিজিয়নটা কোনটা হলো, এইটা রিজিয়ন, এটা হলো আমার রিজিয়ন। এই রিজিয়নের মধ্যে আমাকে কী করতে হবে, এর ইন্টিগ্রাল ভ্যালুটা বার করতে হবে, তাই না? তাহলে ইন্টিগ্রেট টুকে নাও, তাহলে ডাবল ইন্টিগ্রেশন √4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইন্টু dx dy। তো দেখো আমি লিমিট বাড়াচ্ছি, প্রথমে এক্সের লিমিট। তো এক্সের লিমিট কি দেখো, এক্সের লিমিট যদি বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, এক্স বরাবর একটা প্যারালাল স্ট্রিপ আঁকতে হবে। তার প্যারালাল স্ট্রিপ এখানে নিলাম, এই যে এটা হচ্ছে প্যারালাল স্ট্রিপ। তাহলে এক্স কমতে কমতে কত হতে পারে, 0, আর বাড়তে বাড়তে কত হতে পারে, এখানে এক্স কমতে কমতে কী হতে পারে, কমতে কমতে এখানে আসতে পারে, তাহলে 0, আর বাড়তে বাড়তে এখানে আসতে পারে, তাহলে 1। তাহলে এক্সের লিমিটটা কী হবে, 0 to 1। এর ওয়াই লিমিট করতে গেলে কী হবে, ওয়াই বরাবর একটা কী করতে হবে, স্ট্রিপ আঁকতে হবে, ওয়াই বরাবর একটা স্ট্রিপ আঁকতে হবে, এখানে নিলাম এই যে ওয়াই বরাবর। তাহলে ওয়াই কমতে কমতে কত হতে পারে এটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই কমতে কমতে কী হতে পারে, অর্থাৎ এখানে আসতে পারে, তাহলে ওয়াই ইকুয়াল টু 0, আর বাড়তে বাড়তে কোথায় আসতে পারে, এই লাইনে আসতে পারে, এই লাইন মানে কি ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এটা কী হবে এক্স। দেখো লিমিটটা বের করতে পারলে কিনা। আমাকে লিমিট বার করতে বললে রিজিয়নটা আঁকার পর আমাকে তার প্যারালাল স্ট্রিপ এঁকে নিতে হবে। এক্স বরাবর প্যারালাল স্ট্রিপ এঁকে নিলাম, তাহলে এক্স কমতে কমতে হতে পারে এখানে আসতে পারে 0, আর বাড়তে বাড়তে হতে পারে লাইন আসতে পারে, তো 1। একেবারে ওয়াই কমতে কমতে এখানে আসতে পারে, তো ওয়াই ইকুয়াল টু এখানে 0, আর বাড়তে বাড়তে লাইন আসতে পারে, কারণ রিজিয়নের থেকে বাইরে যেতে পারবে না, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এবার এর ইন্টিগ্রেশন তোমরা বের করতে খুব সহজে পেয়ে যাবে, যেহেতু লিমিট পেয়ে গেছো তাহলে ইন্টিগ্রেশন করা খুব সহজ। এর একটা ফর্মুলা আছে আমরা জানি, প্রথমে ওয়াই লিমিট বের করছি, তাহলে এটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, এটাকে ফাংশন ধরতে হবে, তাহলে আমরা খুব সহজে পাবো। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 ইন্টিগ্রেশন y ইকুয়াল টু 0 to x। প্রথমে আমি এটা কী করলাম, 2x তার হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার dx। এখানে হচ্ছে এই ফর্মটা অ্যাপ্লাই করবো, দেখে নাও তোমরা এই ফর্মটা জানো, তা একটু দেখে দিচ্ছি। তোমরা জানো যে √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টিগ্রেশন dx, এর ফর্মটা তোমরা আশা করে জানো। এর ফর্মটা এখানে অ্যাপ্লাই হবে, কারণ ওয়াই রেসপেক্টটা করছি, মানে এটা এক্স, এটা ফাংশন, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এর ফর্মটা কী জানি আমরা, এর ফর্ম আমরা জানি যে x/2 √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a। ঠিক আছে, এই ফর্মটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে প্রথমটা থেকে গেল ইন্টিগ্রেশন x ইকুয়াল টু 0 to 1, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করছি, তারপর লিমিটটা বসিয়ে দেবো। তাহলে কী হবে, ফর্মুলা হচ্ছে y/2 √ওভার যা ছিল তাই, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2, a স্কোয়ার বলতে এটা বাই 2, তো a স্কোয়ার বাই 2 করলে কী দেখবে হবে, 2x স্কোয়ার হবে, 2x স্কোয়ার হবে সাইন ইনভার্স y বাই হচ্ছে 2x। ঠিক আছে, তার লিমিটিং ভ্যালু 0 to কী হবে x। ঠিক আছে, আসলে তোমরা এটা বসাতে পারবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা করতে পারবে। কি বললাম, ফর্মুলাটা অ্যাপ্লাই, এই যে ফর্মুলাটা আমি লিখলাম সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিলাম। কী হলো, y/2 √a স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে এটাই 4x স্কোয়ার, এই যে 4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস এখানে কী হয় a স্কোয়ার বাই 2, a স্কোয়ার বলতে এটা, মানে এটা বাই 2 করলে দেখবে 2x স্কোয়ার হবে, সাইন ইনভার্স x জন্য y/2x। এবার লিমিটিং ভ্যালুটা বের করছি, 0 বসালে তো পুরোটাই দেখো 0 হয়ে যাবে, আর x বসালে এটাই থাকবে। তাহলে ইন্টিগ্রেশন কী আসছে দেখো, ইন্টিগ্রেশন 0 to 1 মান পুট x পুট করছি, তাহলে x পুট করলে কী হবে, x/2
রুট ওভার 4x স্কোয়ার, এখানে ওয়ার মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে কত হলো 3x স্কোয়ার। এবার এখানে যদি এক্স পুট করে দিই তাহলে কী হবে, এখানে যদি এক্স পুট করে তাহলে দেখো প্লাস 2x স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স ওয়ার মানটা এক্স বাই হচ্ছে 2x, আর 0 পুট করতে পারলে তো এটাও 0 এটাও 0, তাহলে 0 পুট করার কোনো দরকার নাই, তাহলে dx। ঠিক আছে, সমান ইন্টিগ্রেশন 0 to 1 যা ছিল তাই x বাই 2, এটা কী হয়ে যাবে রুট ওভার 3, আর এখানে এক্স বেরিয়ে আসবে, তাহলে এটা হলো এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস এক্স এক্স কাটা, তাহলে 2x স্কোয়ার সাইন ইনভার্স হাফ, এটা কী আছে সাইন ইনভার্স, এখানে এক্স এক্স কেটে তার সাইন হাফ, সাইন ইনভার্স হাফ মানে কত ডিগ্রি, সাইন হাফ মানে হচ্ছে তোমার 30 ডিগ্রি, মানে π/6, এটা হচ্ছে dx। তাহলে এর ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে লিমিটিং ভ্যালুটা বসাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে সমান, তাহলে এটা কী হবে x³ বাই হচ্ছে 3, এর ইন্টিগ্রেশন করলাম, আর যা ছিল তাই √3/2 প্লাস এখানে 2 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে 3, তাহলে π/3, আর এটা করলে কত হবে x³ বাই হচ্ছে 3, লিমিট কী হবে 0 to 1, তো 1 বসালে কী হবে, 1 বসালে কী হবে দেখো, 1 বসালে 1/3 ইন্টু √3/2 প্লাস π/3 ইন্টু 1/3, আর 0 বসালে তো 0 হয়ে যাবে, 0 বসালে কী হয়ে যাবে 0। তো এটা ক্যালকুলেশনটা করে নাও, তো ক্যালকুলেশন করলে কী হবে দেখো তো, এটা হবে কত 3 3 কেটে গেল, √3 তাহলে 1/2√3, 3 আর √3 কাটাগুলো কি √3 চলে আসে, তাহলে 1/2√3 প্লাস π/, কত 3 3 9। ঠিক আছে, তাহলে এটা হবে 2√3 1/2√3 প্লাস π/9। তা দেখো তো অপশান কোনটা আছে, দেখো আমাদের অপশান কোনটা আছে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ঠিক আছে, যদি লেখাটা একটু ছোট হয়ে গেছে এবং আশা করি তাও একটু চেষ্টা করবে, চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবে। জাস্ট কিছু না, এই ফর্মুলাটা লিমিটটা বের করাটা এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো লিমিটটা কী হবে আর এই ফর্মুলাটা কী হবে সেটা একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে অবশ্যই অঙ্কটা তো নিজেই করতে পারবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 34 দেখে নিই। দেখো তাহলে কোশ্চেন 34 বলেছে দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন x² d2y dx² minus 4x into dy dx plus 6y is equal to 6x to the power 5 is, এর মধ্যে কোনটা হবে। তো দেখো খুব সহজে আমরা অঙ্কটা করবো। এই ধরনের অঙ্কগুলো আমরা বলি কি বলি হোমোজেনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এই কোশ্চেনটা সলভ করি আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। ঠিক আছে, তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার খুলবে, সেখানে দেখবে এই লেসনটা দেখবে আছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। ঠিক আছে, এটা বলে একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, ওই চ্যাপ্টারে এই অঙ্কগুলো যে নিয়মে করা আছে আমরা সেই নিয়মটা এখন অ্যাপ্লাই করে করবো, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে এই চ্যাপ্টারের বা এই যে নিয়মটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, ঠিক আছে, এই নিয়মে করতে গেলে আমাকে এই যে অঙ্কটা দিয়েছে x² d2y dx² minus 4x dy dx, ঠিক আছে, প্লাস 6y is equal to 6x to the power 5, এই যে ইকুয়েশনটাকে আমাকে কী করতে হবে, এখানে আমাকে x equal to e to the power t এটা পুট করতে হবে এবং এখানে x dx এটাকে আমার থিটা অপারেট করতে হবে, অর্থাৎ এই যে x dx অপারেটরকে আমাকে থিটা ধরে আমি যদি এটাকে সমাধান করতে যাই তাহলে এর যে মানগুলো যে পাই সেই মানগুলো আমরা কি পাই, এটাতে আমরা দেখবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করে দেওয়া আছে প্রমাণটা। তোমরা প্রমাণটা এখন আমরা করতে যাবো না, কারণ এমসিকিউ যেহেতু করছি। যদি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখানে x equal to t পুট করি আর x ddx অপারেটরকে থিটা আমরা কনসিডার করে নিই, তাহলে এই ইকুয়েশনটাকে এই যে ট্রান্সফরমেশন যেটা আমি লিখছি x d dy dxকে আমরা বলতে পারি থিটা y, তারপরে x² d2y dx² লিখতে পারি থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু y, তারপরে x³ d2y dx² লিখতে পারি থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু থিটা মাইনাস 2 ইন্টু y, এরকম চলতে থাকবে। এইভাবে আমরা বার করতে পারি। ঠিক আছে, আমরা এটা যদি সাবস্টিটিউট করে দিই x equal to t আর x dy dx,
তাহলে এই মানগুলো এগুলো বেরাই আমরা এখানে থেকে বের করতে পারি। ঠিক আছে, তো আমরা তো বের করা শিখবো না, আমরা এটা মনে রাখবো যদি এমসিকিউ করছি। তাহলে এই মানগুলো যেখানে পুট করে দিই তাহলে কী করতে হবে, এখানে কী হতে পারবো এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স মানে কী লিখতে পারবো থিটা ইনটু মাইনাস ওয়াই। তাহলে এখানে লিখতে পারবো থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু ওয়াই। এখানে লিখতে পারবো 4 ছিল 4 থাকলো এক্স ডিওয়াই ডিএক্স মানে কী লিখতে পারবো থিটা ওয়াই প্লাস যা ছিল তাই 6y ইজ ইকুয়াল টু 6 এক্স টু দি পাওয়ার 5। এক্স টু দি পাওয়ার 5 মানে কি অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 5 মানে কি লিখতে পারবো 6 ই টু দি পাওয়ার 5t, কারণ এই যে এক্স মানে বলেছি কি পুট করতে ই টু দি পাওয়ার টি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 মানে কি ই টু দি পাওয়ার 5t। দেখো বুঝতে পারলে কিনা। এই ধরনের অঙ্কগুলো আমরা সমাধান করার জন্য এখানে আমরা যদি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি এবং এক্স ডিএক্সকে যদি থিটা অপারেট করি তাহলে এই যে বাম দিকটা আছে এই বাম দিকটাকে আমরা কীভাবে লিখতে পারি, এর জায়গাতে পুট করতে পারি এটা থিটা মাইনাস থিটা 1 ইন্টু ওয়াই মাইনাস 4 ইন্টু এ জায়গায় পুট করতে থিটা, এ করে আমরা এটাকে সাজিয়ে নিলাম থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস মাইনাস 4 ইন্টু এটা মান কি থিটা, এই ওয়াই তো ছিলই প্লাস 6y ইজ ইকুয়াল টু 6 ইন্টু ই টু দি পাওয়ার 5t। ঠিক আছে, তোমরা একটু চ্যাপ্টারটা দেখবে এই লেসনটা, তাহলে অঙ্কটা বুঝে যাবে যে অঙ্কটা এইভাবে ধরা যায়। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাতে পুট করা যায়, এর জায়গাতে পুট করা যায়। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কী হবে থিটা স্কোয়ার মাইনাস 5 থিটা প্লাস 6 ইন্টু ওয়াই সমান 6 ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে 5t। তাহলে আমরা এর জেনারেল ফাংশন বের করতে বলেছে, তো জেনারেল বের করার ফর্মুলা কী জানি আমরা সিএফ অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস হচ্ছে পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে সিএফ বের করার ফর্মুলা কি এর অক্সিলারি ইকুয়েশনটাকে 0 করতে হয়, তাহলে এর অক্সিলারি ইকুয়েশন মানে কি এটাকে 0 করে দাও, এটাকে 0 করলে কী বেরোবে দেখো, এটা 0 করলে কী বেরোবে থিটা স্কোয়ার মাইনাস 5 থিটা প্লাস 6, এটা 0 করো, এটা যদি 0 করো তাহলে এখান থেকে কী পাবে থিটা মাইনাস 2 আর থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে থিটা ইকুয়াল টু কী পাবে 2 আর থিটা ইকুয়াল টু কী পাবে হচ্ছে 3 পাবে, তাই না। তাহলে সিএফটা পেয়ে যাবে না, তাহলে সিএফ পেয়ে যাবে, সে সিএফ ইকুয়াল টু C1 ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে 2 থিটা, 2 থিটা তো না ই টু দি পাওয়ার কি 2t, এদের কী হবে 2t কারণ এক্স ইকুয়াল টু 2 ছিল, আর প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার কী হবে 3t। এবার তোমাকে বের করতে হবে পিআই। ঠিক আছে, পিআইটা বের করে নাও, তাহলে পিআই ইকুয়াল টু কী হবে 1 বাই থিটা স্কোয়ার মাইনাস 5 থিটা প্লাস 6 অন কারণ 6 ইন্টু ই টু দি পাওয়ার 5t। তো আমরা জানি যে ই টু দি পাওয়ার mx, এটা যদি ই টু দি পাওয়ার mx কল্পনা করি তাহলে এটা m এর মান, তো এই মানটা পুট করে দিতে হয়, এটা নিয়ে আমরা শিখেছি। তাহলে 6টা কনস্ট্যান্ট বাড়িয়ে আসলো আর এই 5টা পুট করে দাও, তাহলে 5 পাচ্ছে 25 মাইনাস 5 পাচ্ছে 25 প্লাস 6 ইন্টু যা আছে তাই ই টু দি পাওয়ার হচ্ছে 5t। তাহলে 25 কেটে গেলো, 6 কেটে গেলো, তাহলে কী পেলে ই টু দি পাওয়ার অ্যাকচুয়ালি পেয়ে গেলে ই টু দি পাওয়ার হচ্ছে 5t। তাহলে পি এর মান কী পেয়ে গেলে ই টু দি পাওয়ার হচ্ছে 5t। তাহলে এর জন্য সলিউশনটা কী হবে, এর জন্য ফর্মুলা হচ্ছে সিএফ প্লাস পিআই, তো সিএফ পুট করে দাও C1 ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে 2t প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে 3t প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার কি 5t। তাহলে C1 এবার ই টু দি পাওয়ার 2t মানে কি ই টু দি পাওয়ার টি মানে আমি কী ধরেছিলাম এক্স, ই টু দি পাওয়ার টি মানে কী ধরেছিলাম ই টু দি পাওয়ার টি মানে হচ্ছে এক্স, তাহলে ই টু দি পাওয়ার 2t মানে কী হবে এক্স স্কোয়ার, তাহলে C2 ইন্টু কী হবে ই টু দি পাওয়ার 3 মানে এক্স কিউ প্লাস এটা কী হবে এক্স টু দি পাওয়ার হচ্ছে 5। তাহলে আমাদের অপশান কোনটা হলো অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখা বুঝতে পারলে কিনা, জাস্ট এই জায়গাটাই হচ্ছে ভাইটাল, এই জায়গাটা যদি শিখতে পারো তাহলে হয়ে যাবে, কারণ এটা বের করতে পারলে তোমরা খুব সহজেই জেনারেল সলিউশন বের করার যে ফর্মুলা সিএফ প্লাস পিআই, সিএফ প্লাস পিআই বের করতে তোমরা সবাই জানো। ঠিক আছে, সিএফ মানে হচ্ছে এর অক্সিলারি ইকুয়েশন হচ্ছে কি এটা ইকুয়াল টু 0, এখান থেকে 3 পেয়ে গেলে তাকে তুমি লিখতে পারবে, যেমন আমি লিখলাম 3 পেলাম হচ্ছে 2 আর 3, তাহলে লিখতে পারো সিএফকে C1 ইন্টু ই টু দি পাওয়ার 2t প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার 3t। ঠিক আছে, লিখে দিলাম, কারণ আমি এটাই নিয়ম। ঠিক আছে, দেখো কোশ্চেন 35 বলেছে যে fx ইজ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইন x হোয়ার f of 1 equal to f of minus 1 and the 3 numbers a, b, c are in f, then the 3 numbers f dash a, f dash b, f dash c will form an a or n হচ্ছে ap, gp, hp, none of these। তো কী করে করবো দেখো, তো এটা করার জন্য কী করবো আমরা ফাংশনটাকে আমরা কী করবো, ঠিক আগে একটা করলাম যে ফাংশনটাকে ধরে নিলাম এফএক্সটা বলেছে কোয়াড্রেটিক ফাংশন, ধরে নিলাম যে এফএক্স ইকুয়াল টু এরকম, যে এফএক্স ইকুয়াল টু একটা কোয়াড্রেটিক ফাংশন আমি ধরেছি নিজের খুশি মতন। তো জেনারেল যেটা কোয়াড্রেটিক ফর্মেশন, যেটা জেনারেল কোয়াড্রেটিক ফাংশন সেটা ধরে নাও এক্স স্কোয়ার প্লাস বিএক্স, সরি এ বি সি তো আছে, বিসি ধরা যাবে না, তাহলে কি ধরবো অন্য কিছু ধরতে পারো, পি ধরে নাও পি এক্স স্কোয়ার
প্লাস কিউ এক্স প্লাস হচ্ছে আর। তাহলে আমি কোয়াড্রেটিক পলিনোমিয়ালটাকে ধরে নিলাম পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, যেখানে অবশ্যই পিটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমি কি করব, আমাকে বলে দিয়েছে এফ অফ 1 সমান এফ অফ -1, তাহলে মানগুলো বসিয়ে দিই। এফ অফ 1 মানে কি, এখানে মান পুট করো, তাহলে এফ অফ 1 হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর সমান এফ অফ -1 মানে কি পি মাইনাস কিউ প্লাস হচ্ছে আর। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কী পাচ্ছ, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কিউ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এখানে পুট করে দাও, তাহলে কিউ 0 এখানে পুট যদি করে দাও তাহলে কী পাচ্ছ, এফ অফ এক্স ইকুয়াল টু পেয়ে গেলে তুমি হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আর। ঠিক আছে, এবার তুমি এখান থেকে এফ ড্যাশ এক্সটা বের করো, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী পাবে, 2px। ঠিক আছে, এবার তোমাকে বলেছিল যে a, b, c আর ইন এপি। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে a প্লাস সি ইকাল টু আমরা কি জানি 2b, তাই না। এ বি সি আর ইন এপি মানে কি a প্লাস সি ইকাল টু কি 2b। এবার তোমাকে প্রমাণ করতে হবে এফ ড্যাশ এ, এফ ড্যাশ বি আর এফ ড্যাশ সিটা এপিতে না জিপিতে না এইচপিতে, তাই তো। তার মানে তুমি আগে মানগুলো বের করো না, তাহলে এফ ড্যাশ এর মানটা বের করে নাও, তাহলে এফ ড্যাশ এ ইকুয়াল টু কী হবে 2pa, এফ ড্যাশ বি ইকুয়াল টু কী হবে 2pb, আর এফ ড্যাশ সি ইকুয়াল টু কী হবে 2p হচ্ছে সি। এবার আমি কী করব, এফ ড্যাশ এ প্লাস এফ ড্যাশ সিটা যোগ করে দিতে কী আসছে, এফ ড্যাশ এ মানে হচ্ছে 2pa আর এফ ড্যাশ সি মানে হচ্ছে 2pc, তাহলে কি হচ্ছে 2p কমন নিয়ে কী হবে a প্লাস সি, তাই না। এবার এ প্লাস এর মানটা পুট করে দাও, এ প্লাস এর মানটা কি 2b, তাহলে 2p ইন্টু হচ্ছে 2b, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি 2 ইন্টু 2pb, তার মানে 2 ইন্টু 2pb মানে কি 2 ইন্টু এফ ড্যাশ বি। অর্থাৎ কি দেখলাম, এফ ড্যাশ এ, এফ ড্যাশ বি আর এফ ড্যাশ সিটাও কিন্তু সমান্তরাল, এপি হওয়ার যে কন্ডিশন এ প্লাস ইকুয়াল টু বি এটা কিন্তু হোল্ড করে যাচ্ছে। তাহলে বলতে পারছি আমরা এখান থেকে যে কোনটা হবে, তাহলে যে এফ ড্যাশ বি অ্যান্ড এফ ড্যাশ সি উইল বি ফর্ম অ্যান্ড এপি। ঠিক আছে, অর্থাৎ সমান্তরাল প্রকৃতিতে আছে। তাহলে আজকের ভিডিওতে এইটুকুটাই, কোশ্চেন নাম্বার 35 অবধি সমাধান করলাম। পরের ভিডিওতে বাকি কোশ্চেনগুলো সমাধান করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে নিও। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, চেষ্টা করবো পরের ক্লাসে আবার সেই কোশ্চেনটা ডাউট ক্লিয়ার করে দাও। ঠিক আছে, একটু চেষ্টা করো, ভিডিওটা দেখো, অঙ্কটা সমাধান করো, আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে। কারণ তোমরা যেহেতু প্রত্যেকেই বিএসসি গ্র্যাজুয়েট লেভেল, অনেকে মাস্টার ডিগ্রি করেছো, আশা করি তোমাদের সবারই এটা বোঝার ক্ষমতা আছে, তোমরা নিজে চেষ্টা করলেও একবার পেরে যাবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে।